20 বছর আগেও আপনি কখনো কল্পনা করেছেন টাকা দিয়ে পানি কিনে খেতে হবে? কিন্তু এখন 200-250 ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না। ছবির এই শিশুটিকে দেখলে বলার অপেক্ষা রাখে না পানির অপর নাম যে জীবন। কিন্তু পানির সংকট তো আর আমার দেশে নেই। আপনি ভাবতেই পারেন নদী নালায় ভরপুর এই বাংলাদেশে কেন পানির অভাব হবে? বৃষ্টিও তো প্রচুর হয়, তাহলে আসলে সংকট আছে কি কোনো? সাধারণত আমরা গৃহস্থালী কাজে কিংবা খাবারের জন্য অথবা কৃষিকাজে কিংবা শিল্প কারখানায় মূলত ভূগর্ভস্থ পানি বা মাটির নিচের পানি ব্যবহার করে থাকি, যেটি আসলে আমাদের মাটির যে স্তর আছে তার থেকে 7 ফুট গভীরে অবস্থিত থাকে। সেই পানির স্তর থেকে আমরা পানি তুলে নিই এবং ব্যবহার করি, এবং একটা সময় অর্থাৎ বর্ষাকালে সেই পানিটা কিন্তু বৃষ্টির পানিতে আবারও ভরে যায়। অর্থাৎ যেরকম ডিসচার্জ হয় সেই পানি, সেরকম আবার রিচার্জও হয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো গেল কয়েক দশকে মানুষ বেড়েছে, কৃষিকাজের পরিমাণ বেড়েছে, শিল্প কারখানা বেড়েছে, ফলে পানির চাহিদাও তো অনেক বেড়েছে। এই মাটির নিচের যে পানির স্তর সেটিকে আসলে অফুরন্ত মোটেও না। পানি উন্নয়ন বোর্ডের হিসেব বলছে প্রতি বছর ঢাকাতে 6 থেকে 9 ফুট পর্যন্ত নেমে যাচ্ছে পানির স্তর, যেটি আবার সেই বৃষ্টি দিয়ে পূরণ করা যাচ্ছে না। 50 বছর আগে মাটির নিচের এই স্তরটিতে 6 থেকে 9 ফুট গর্ত করলেই কিন্তু পানি পাওয়া যেত বা নলকূপের সাহায্যে সেই পানি উঠানো যেত। কিন্তু এখন 200-250 ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে সাধারণত আগের লেভেলে ফিরে আসতো, এখন 2/3 এলাকাতে গ্রাউন্ড ওয়াটার লেভেল নেমে যাচ্ছে। যেটা ঢাকাতে বললাম 2 থেকে 3 মিটার করে, বরেন্দ্র এলাকাতে কয়েক সেন্টিমিটার থেকে ইভেন মিটার করে প্রতি বছর নেমে যাচ্ছে, এবং অন্যান্য জায়গাতে মিলিমিটার থেকে সেন্টিমিটার করে নেমে যাচ্ছে। এই নেমে যাওয়াটা কাম্য না। কেন নেমে যাচ্ছে? আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বলি আমাদের আগের বছর যে পরিমাণ পানি গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ হবে, বৃষ্টি হয়ে নদী নালা খালবিল দিয়ে যে পরিমাণ পানি গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ হবে, তার বেশি পানি তোলা যাবে না। রিচার্জের চাইতে যদি অ্যাবস্ট্রাকশনটা বেশি হয়ে যায়, তখনই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা নামতে থাকবে। যেটা বললাম, ঢাকাতে গত 50 বছরে প্রায় 80 মিটার নিচে নেমে গেছে। মাটির নিচে পানির এই স্তর নেমে যাওয়ার ফলে 3টি জিনিস হচ্ছে। একটি, পানির সংকট তৈরি হচ্ছে। যখনই বিদ্যুৎ থাকছে না তখনই পাম্প দিয়ে পানি টেনে তোলা যাচ্ছে না। আবার অনেক গভীরে চলে যাওয়ার ফলে এই পানি টেনে তুলতে খরচও বেশি হচ্ছে, ফলে পানির দাম বাড়ছে। দ্বিতীয়ত, এই পানি না থাকায় যে শূন্য স্থান তৈরি হয়েছে মাটির নিচে, সেখানে ভূমি বা মাটি ডেবে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে, যেটি বড় ধরনের একটি বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে। এবং তৃতীয়ত, উপকূলীয় যেসব এলাকায় এমন মাটির নিচে শূন্য স্থান তৈরি হয়েছে, সেখানে কিন্তু আবার স্যালাইন ওয়াটার বা লবণাক্ত পানি সেই জায়গাটি ভরাট করে দিচ্ছে, ফলে সেই পানি আর ব্যবহারের যোগ্য থাকছে না। আরবানাইজেশনের সঙ্গে এই ভূগর্ভস্থ পানির সম্পর্কটা কিন্তু সবসময় একটু ওটার অ্যাডভার্স ইম্প্যাক্ট হয়। যখন আরবানাইজেশন হয়, যদি এই ভূগর্ভস্থ পানিটাকে আমরা পরিকল্পনার মধ্যে না রাখি, তাহলে কি হবে? এখানে আরবানাইজেশনের অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে ভূগর্ভস্থ পানির উপর, এবং দুই দিকেই হয়। একটা হলো যে পানির যে স্বাভাবিক পুনর্ভরণ প্রক্রিয়া, রিচার্জ যেটাকে আমরা বলি, সেটা কমে যায়। আরেকটা হলো পানির দূষণ বেড়ে যায়। তো এখানে এটা হলো আরেকটা বড় কারণ, এবং এই দুই কারণ মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে ঢাকা শহরে পানির চাহিদা দ্রুত বাড়ছে, এবং এটা পানির চাহিদা মেটানোর সবচেয়ে সহজ উপায় হলো ভূগর্ভস্থ পানির দিকে যাওয়া। আগে শ্যালো ডেপথে পাওয়া যেত, এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। কিন্তু কত নিচে যাওয়া যাবে, কতদিন এভাবে চলবে? দূষণ বাড়ছে, যে চারদিকে ঢাকা চারদিকে নদীগুলিতে দূষিত পানি আছে। এখন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামে যাওয়ার ফলে কি হচ্ছে? দূষিত পানি আস্তে আস্তে একুইফারের মধ্যে আসছে। ঢাকা চারদিকে দূষিত পানি আসছে, আর্সেনিক আছে পানিতে, সেই পানিগুলোও ঢাকার দিকে আসছে, ভূগর্ভস্থ পানি। এখন এই দূষণের রিস্ক আমাদের আস্তে আস্তে বাড়ছে। আরেকটা যেটা এখনও আমরা দেখছি না, কিন্তু একটা আমাদের রিস্ক সবসময় রয়ে যায়, যেখানে এরকম বেশি ভূগর্ভস্থ পানি তোলা হয়, সেখানে ভূমি বসে যাওয়ার একটা ব্যাপার অনেক সময় হয়, যেটাকে বলা হয় ল্যান্ড সাবসিডেন্স। ধর আমাদের কাছাকাছি ব্যাংককে হয়েছে, সাংহাইতে হয়েছে, টোকিওতে হয়েছে, এই ভূমি বসে যাওয়া বা ল্যান্ড সাবসিডেন্স এটা হতে পারে। তো আমাদের এখানে ওই রিস্কটা আছে। তো যখনই পানির ক্রাইসিস হয়, সহজ সমাধান হলো ভূগর্ভস্থ পানি আরও নিচের থেকে পানি তোলা। এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সারফেস ওয়াটারের দিকে জোর দিতে হবে অনেক। আপনি চিন্তা করুন তো, 20 বছর আগেও আপনি কখনো কল্পনা করেছেন টাকা দিয়ে পানি কিনে খেতে হবে? এখন কিন্তু হচ্ছে।
অর্থাৎ পানি দুষ্প্রাপ্য হয়ে যাবার আগেই তা নিয়ন্ত্রণ করা, নিরাপদ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন মূলত নদী নালা খালগুলোর পানির ব্যবহার বাড়াতে হবে এবং সেজন্য নদীগুলোকে দূষণমুক্ত রাখাটাও কিন্তু জরুরি। পাশাপাশি বাংলাদেশে যেহেতু প্রচুর বর্ষা হয়, সেই বর্ষার পানিটিকে ধরে রাখা বা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কথাও তারা বলছেন। ঢাকায় মূলত রিচার্জ হয় ঢাকার চারপাশের একুইফার থেকে। যেহেতু ঢাকার পানিটা আমরা তুলে এখানে একটা কার্ন অফ ডিপ্রেশন করেছি, ঢাকার পানির হেডটা অনেক নিচে নেমে গেছে সারাউন্ডিং এরিয়ার চাইতে, তাহলে সারাউন্ডিং এরিয়া থেকে ঢাকার দিকে গ্রাউন্ড ওয়াটারটা আসে। এখন ইন্ডাস্ট্রিগুলো কি করছে, সারাউন্ডিং এরিয়া থেকে পানিটা তুলে নিচ্ছে, তাহলে এমনিতেই ঢাকাতে ইনফিল্ট্রেশন হচ্ছে না, খুবই নেগলিজিবল। তার উপর ইন্ডাস্ট্রিগুলো এই যে হরিজন্টাল যে ইনফ্লোটা ছিল, ইন্ডাস্ট্রিগুলো চারপাশ থেকে পানি তুলে ফেলাতে এই হরিজন্টাল ইনফ্লোটাও অনেক কমে গেছে। বৃষ্টির পানিটাকে দুইভাবে ধরা যায়। একটা হলো আমরা বিভিন্ন রকম যেগুলিকে বলা হয় যে রেইন ওয়াটার হারভেস্টিং, এটা করতে পারি, বিভিন্ন রকম সাইজের রিজার্ভারে রাখতে পারি। কিন্তু মূল কাজ যেটা করা হয় নগর এলাকায় ভূগর্ভস্থ পানির উপরে নগরায়নের প্রভাব কমানোর জন্য এটার একটা অপশন হলো এই যে ম্যানেজড একুইফার রিচার্জ, যে আমরা এমন কিছু ব্যবস্থা করতে পারি যেই পানিটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিচে যাচ্ছে না। এখন আপনারা জানেন যে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে, এটা মানে হলো যে উপরের দিকে স্তরগুলি শুকিয়ে গেছে। এখানে কিন্তু পানির স্পেস আছে পানি জমা হওয়ার, কিন্তু পানি উপর থেকে যেতে পারছে না। সর্বোপরি প্রাকৃতিকভাবে পাওয়া এই পানির অবমূল্যায়ন যাতে না হয়, অযথা যেন নষ্ট না করা হয়, সেই দিকেও জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।